আমার পেছনে রয়েছে একটি সুন্দর ভবন, এটাই হচ্ছে মঙ্গলাবাস। সামনে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এতটুকুই না, এর ভেতরে অনেক বড় একটি অংশ রয়েছে। আমরা ভেতরে অবশ্যই প্রবেশ করব। মানে শব্দ চয়নের মধ্যে মার্জিত ভাব এসেছে, কিন্তু কার্যক্রম একই রয়ে গেছে, আর সেটা হচ্ছে বর্বরতা। পুরান ঢাকা থেকে আমি মোহাম্মদ রাকিব। প্রত্নকাওনের ক্যামেরা আজ এসছে পুরান ঢাকায়। এসেছে বললে ভুল হবে, প্রায় 3 বছর হতে চললো চাকরি সুবাদে পুরান ঢাকার ফরাসগঞ্জেই থাকি। তো ফরাসগঞ্জে মঙ্গলাবাস নামে কোনো একটি ঐতিহাসিক জমিদার বাড়ি স্থাপনা রয়েছে, এটা আমি কখনো জানতামই না, আর সেভাবে কখনো চোখেও পড়েনি। কিন্তু সোনারগাঁয়ের একটি জমিদার বাড়ি সম্পর্কে জানতে গিয়ে আমি এই মঙ্গলাবাস সম্পর্কে জানতে পেরেছি। তো আজকে সেটাই ভিডিও করতে যাচ্ছি। এই সেই চিরচেনা পথ, যে পথে আমি প্রতিদিনই অফিস আসি। আর এটাই সে ভবন, যে ভবনটা আমাকে ভয়ঙ্করভাবে আকর্ষণ করে। কারণ এই ভবনটা ঐতিহাসিক, শত বছরের ইতিহাসের সাক্ষী। মঙ্গলাবাসের ভিডিও করতে আসব এটা ভেবে আমি গতকালই অলরেডি একবার এসেছি এখানে, যেহেতু চিনতাম না। ম্যাপ ধরে একদম খুঁজে খুঁজে অলিগলি ধরে আমি খুঁজে বের করেছিলাম এবং চিনে গিয়েছিলাম, জায়গাটাকে দেখে গিয়েছিলাম। কিন্তু আজকে এসে আমি আবারও মানে জায়গা ভুলে যাচ্ছি, আমারও ম্যাপের সাহায্য নেওয়া লাগছে। আমার আমার এত বেশি অলিগুলি রয়েছে চতুর্পাশটা, আসলে খুঁজে পাওয়াই মুশকিল। আমি গতকাল এসেছি, আজকে এসে আবারও পথ ভুলে যাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না এই মঙ্গলাবাস কোন জায়গায়। অবশেষে অনেক ঘুপচিগুলি পার হয়ে আমরা চলে আসলাম মঙ্গলাবাস। আমার পেছনে রয়েছে একটি সুন্দর ভবন, এটাই হচ্ছে মঙ্গলাবাস। সামনে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এতটুকুই না, এর ভেতরে অনেক বড় একটি অংশ রয়েছে। আমরা ভেতরে অবশ্যই প্রবেশ করব। তবে তার আগে একটু দেখে নিন যে এই মঙ্গলাবাসের এই যে বড় বড় দুটি সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে, এবং শুরুতেই আপনি এখানে আসার পর মঙ্গলাবাস নামে কোনো লেখা দেখতে পাবেন না হয়তো, কারণ এই যে রংচঙা বড় বড় বোর্ডগুলো রয়েছে এগুলোর আড়ালে এই যে ছোট্ট করে লেখা আছে এখানে মঙ্গলাবাস, সেটা কেমন যেন মলিন হয়ে গেছে একদম। কিন্তু এই যে মঙ্গলাবাস ভবনটি রয়েছে এটি বর্তমানে কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাস, শহীদ শামসুল আলম ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি একটি যে মুক্তি খেলাঘর আসর, এটার অধীনে রয়েছে এই মঙ্গলাবাস। তো আমরা একটু ভেতরে প্রবেশ করব। আচ্ছা, শহীদ শামসুল আলম ছাত্রাবাস, এটার একটা ইতিহাস রয়েছে। এটা কেন শামসুল আলমের নামে ছাত্রাবাসটা হলো সেটা আমরা একটু পরে আপনাদেরকে বলবো। চলেন ভেতরে প্রবেশ করি। মঙ্গলাবাসে প্রবেশ করেই হাতের ডাইন সাইডে দেখতে পাবেন মুক্তি খেলাঘর আসর অফিস কক্ষ। এই যে এটা হচ্ছে মঙ্গলবাসেরই একটি অংশ, বাকি এখানে ছোট করে কিছুটা সংস্কার করা হয়েছে, অপরিকল্পিত সংস্কার যেটাকে বলে, মোটা ইটের মাধ্যমে। আর এই হচ্ছে সর্বোপরি এই খেলাঘরের যে ভবনটা, সেটা হচ্ছে এটা ভবন তো পুরোটাই একটা, এটা ওই মুক্তি খেলাঘর আসর যেটা সেটার অংশ আর কি, সেটাতে ব্যবহৃত হচ্ছে, সেই কাজে ব্যবহৃত হচ্ছে। আর এটা হচ্ছে টোটাল ছাত্রাবাসটা। আমরা এখন ভেতরে প্রবেশ করব, একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব, আমরা দোতলার ঘরেও যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন ভেতরে প্রবেশ করি। আসলে এখানে এটা যেহেতু একটা ছাত্রাবাস, ভেবেছিলাম অনেক কোলাহল থাকবে, অনেক মানুষজনের দেখা সাক্ষাৎ পাবো। কিন্তু এখানে এসে আমি একদমই হতবাক বনে গেলাম। কোনো মানুষজন নেই। হ্যাঁ, শুধুমাত্র আমার আহ, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আর পাখির কিচিরমিচির রয়েছে। আমরা এখন গেট দিয়ে ঢুকে গলি হয়ে একদম সোজা এই মঙ্গলবাসের চত্বরে চলে এসেছি। অনেক সুন্দর, অনেক বিস্তৃত। আমার কাছে ড্রোন নেই, থাকলে উপর থেকে শট নিয়ে দেখানো যেত। অনেক বড় একটি জায়গা এটা, এই মঙ্গলাবাস। তো পুরোটাই ছাত্রাবাস হিসেবেই ব্যবহৃত হচ্ছে, বুঝতে পারছেন। অনেক বড় একটি জায়গা হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে। আর আধুনিক সময়ে রং করা হয়েছে, এটার কারণে কিছুটা বিশ্রী লাগছে। এটার যে পুরনো সৌন্দর্য সেটা নষ্ট হয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে সিঁড়ি, আমরা অবশ্যই উপরে যাব। এদিকে একটি দরজা দেখা যায়। ও আচ্ছা, এখানে রয়েছে আরেকটি চত্বর, ছোট। টোটাল 3টি চত্বর রয়েছে এ বাড়িতে। 19 শতকের শেষের কথা। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে যখন ঢাকার ব্যবসা বাণিজ্য আর পরিধি দ্রুত বাড়ছিল, ঠিক তখনই শ্যামবাজারে নির্মিত হয় এক অনন্য রাজপ্রাসাদ, যার নাম মঙ্গলাবাস। টাঙ্গাইলের জমিদার যতীন্দ্রকুমার সাহা ঢাকায় এলে থাকার জন্য এই দৃষ্টিনন্দন আবাসনটি গড়ে তোলেন। ইউরোপীয় নিও ক্লাসিক্যাল স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবনটির মূল আকর্ষণ ছিল এর একাধিক উন্মুক্ত আঙিনা এবং সম্মুখভাগের বৃত্তাকার অবয়ব। বিশালাকার করিন্থিয়ান কলাম, কারুকার্য খচিত খিলান, রঙিন কাচের দৃষ্টিনন্দন সার্সি, প্রাচীন সিরামিক টাইলস এবং নকশা করা লোহার পিলার, সব মিলিয়ে এটি ছিল ঢাকার অন্যতম প্রধান ও নান্দনিক এক স্থাপনা।
১৯৪৭ সাল পর্যন্ত জমিদার যতীন্দ্র কুমার সাহা এই বাড়িতে যাতায়াত করতেন। পরবর্তীতে এখানে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা বসবাস শুরু করেন। দেশভাগের সেই দিনগুলোতে অন্যান্য হিন্দু জমিদাররা নিজেদের বাড়িগুলো বদল করে কিংবা বিক্রি করে চলে গেলেও জমিদার যতীন্দ্র কুমার সাহার ভাগ্য সে পর্যন্ত তার সহায় হয়নি। তিনি সবকিছু অরক্ষিত ফেলেই কলকাতায় পাড়ি জমাতে বাধ্য হন। আমি এখন দাঁড়িয়ে আছি এ বাড়ির সবচেয়ে বড় চত্বর যেটা সেখানে। এত চমৎকার, এত সুন্দর আমি উপর থেকে দেখছিলাম। তবে নিচের যে ঘরগুলো, এই ঘরগুলোর আকর্ষণটা একবার দেখুন। প্রত্যেকটা ঘরের এত দরজা, এত জানালা রয়েছে, মানে প্রত্যেকটা ঘরের জন্য একটা করে দরজা আর জানালা তো রয়েছে অনেকগুলো, এবং প্রত্যেকটার উপরে গোল করে বৃত্তাকার একটা নকশা করা হয়েছে, খুব চমৎকার। এছাড়াও রয়েছে লোহার যে পিলারগুলো, সেগুলো এই বাড়ির বিশেষত্ব। এটা অসাধারণ, চমৎকার লাগে দেখতে। আর এ বাড়িতে আসার আগে আমরা পড়েছিলাম যে 3টা চত্বর রয়েছে এ বাড়িতে, তো 2টা তো অলরেডি দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। 3 নাম্বারটা বোধহয় এদিকে, তবে ওইদিকে কেউ একজন গোসল করছে, সেদিকে যাওয়াটা ঠিক হবে না। তবে এটা হচ্ছে 3 নাম্বার চত্বর। প্রায় প্রত্যেকটা জমিদার বাড়ির স্থাপত্য শৈলী, নির্মাণ শৈলী একই। করেন্থিয়ান গ্রিক স্থাপত্য শৈলী, নিউ ক্লাসিক্যাল, অথবা কি বলে মোগল স্থাপত্য শৈলীর আদলে প্রত্যেকটা জমিদার বাড়ি নির্মাণ হয়েছিল সে সময়। তো এই জমিদার বাড়িগুলোর এই যে প্রত্যেকটাতে এরকম কিন্তু সামনের অংশে অনেক জায়গায় আমরা দেখি যেরকম খোলা খোলা জানালা থাকে, এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু রং বেরঙের কাঁচ থাকতো, যেটার মাধ্যমে যখন রোদ উঠতো রোদের রিফ্লেকশনটা যখন ভেতর প্রবেশ করতো অনেক আলো ঝলমলে বর্ণিল পরিবেশের সৃষ্টি হতো। কিন্তু অবহেলা অযত্নে এই কাঁচগুলো খসে গেছে, বাড়িগুলোর সৌন্দর্য ম্লান হয়ে গেছে, ইতিহাস ঐতিহ্যেরও কবর রচিত হয়েছে। নিচতলায় পায়চারি করলাম, অনেক কথাবার্তাও বললাম। চলেন এবার আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। আমি আসলে একদমই পা টিপে টিপে হাঁটছি, একদম নিঃশব্দে যাচ্ছি, কারণ দেখছিলাম যে ছাত্ররা 2-1 পড়াশোনা করছে, আবার কেউ ঘুমোচ্ছে। আমার কারণে যাতে ডিস্টার্ব না হয় আমি সেভাবে আমার কাজ করে যাচ্ছি। যাই হোক, আমি পা টিপে টিপে দোতলার ঘরে উঠে আসলাম। এই জায়গাটা কিছুটা ফাঁকা দেখাচ্ছে, এখানে ভবন ছিল বা ভেঙে ফেলা হয়েছে, নাও থাকতে পারে। উপরের জায়গাটা দেখুন একদম ভেঙে গেছে। হারে কত শখের বাড়ি এগুলো। নিচতলার ঘরগুলোর দরজার উপর সাইডের যে ডিজাইনটা দেখিয়েছি, নকশাটা, সেটা অনেকটা আভিজাত্যপূর্ণ, ঐশ্বর্যপূর্ণ ছিল, খুব চমৎকার, চিত্তাকর্ষক। দোতলার ঘরের ডিজাইনটা ঠিক তেমন না, তবে সুন্দর, দেখতে ভালোই লাগছে। আচ্ছা, এই ছাত্রাবাসের নাম শহীদ শামসুল আলম ছাত্রাবাস কেন হলো সেটা বলবো বলেছিলাম। তো মূলত 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই ছাত্রাবাসের একজন ছাত্র নাম শহীদুল আলম, সে মুক্তিযুদ্ধে শহীদ হয়। তার নামানুসারেই তাকে শ্রদ্ধা জানিয়েই এই ছাত্রাবাসের নাম পরবর্তীতে করা হয় শহীদ শামসুল আলম ছাত্রাবাস। কালের আবর্তে আর অযত্নে এই শতবর্ষী ঐতিহ্যের গায়ে লেগেছে আধুনিকতার অনাকাঙ্ক্ষিত দাগ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভবনটি ব্যাপক লুটপাটের শিকার হয়। পরবর্তীতে এটি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাসে রূপান্তরিত হলে এর আদি রূপ ও অবয়ব হারাতে শুরু করে। বিভিন্ন সময়ে সংস্কারের নামে ভবনটির মূল নকশা ও কারুকার্য নষ্ট করার অভিযোগ ওঠে কবি নজরুল সরকারি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারুকার্য খচিত রেলিং আর রঙিন শার্সিগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে এর আদি নিউ ক্লাসিক্যাল নান্দনিকতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ঐতিহ্য সংরক্ষক ও স্থপতিদের মতে অপরিকল্পিত সংস্কারের কারণে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মূল স্থাপত্যশৈলী আজ অনেকটাই বিকৃতির মুখে। 1947-এর দেশভাগের মধ্য দিয়ে প্রত্যেকটা জমিদার বাড়ির জীবন্ত সমাধি ঘটেছে। 1947-এর পর এই জমিদার বাড়িগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল এগুলো শত্রু সম্পত্তি, আর 1971-এর পর এই জমিদার বাড়িগুলোকে বলা হয়েছিল অর্পিত সম্পত্তি। মানে শব্দ চয়নের মধ্যে মার্জিত ভাব এসেছে, কিন্তু কার্যক্রম একই রয়ে গেছে, আর সেটা হচ্ছে বর্বরতা। অনেক তো দোতলায় থাকা হলো, চলেন এবার যাই 3 তলায়। এই বাড়িটার সিঁড়িগুলো খুব বড় বড়, এবং একতলা থেকে আরেক তলার যে উপরের পার্থক্য, এটা অনেক অনেক বড় একটা ফারাক। আমি একটা প্রতিবেদনে পড়েছিলাম, সেটা আসলে খুব ভুল কিছু না। এই বাড়ির 3 তলা বর্তমান সময়ের আধুনিক ভবনগুলোর 5 তলার সমান। তো সেটা খুব আহামরি কিছু বলেনি, মোটামুটি সত্যই বলেছে। তো আমি এখন দেখতে দেখতে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে এলাম। এটা হচ্ছে 3 তলার ঘরটা, আর ওদিকে ছাদ দেখা যাচ্ছে। চলেন ছাদে যাই এবার। আসলে নিচে কথা বলার মতো দোতলা বলেন, তিনতলা বলেন, নিচতলা বলেন, কোনো জায়গাতেই কথা বলার মতো অবস্থা ছিল না। কেন ছিল না? কেউ আমাকে বাধা দিচ্ছিল? একদমই না। আসলে এটা যেহেতু একটা ছাত্রাবাস, আজকে শুক্রবার,
ছাত্ররা কেউ পড়ছে, কেউ ঘুমোচ্ছে, মানে মানুষের পায়ের হাঁটারও কোনো শব্দ নেই এখানে। এত নীরব, নিস্তব্ধ, শুধুমাত্র পাখির শব্দ শোনা যাচ্ছে। আর একটু পরপরই বিড়াল দেখা যাচ্ছে দু একটা। তো এখানে ওরকম আমি মানুষজন দেখছি না, সবাই ভেতরে যার যার রুমে রয়েছে, কেউ ঘুমোচ্ছে, কেউ পড়াশোনা করছে। সে কারণে আমি চাইনি কথা বলে এখানকার যে নীরবতা, নিস্তব্ধতা, সেটাতে ভাঙন সৃষ্টি করতে। সেই কারণে আমি নিচে আর কথা বলতে পারিনি। আমি একদম সোজা চলে এসেছি, পুরোটা ঘুরে দেখতে দেখতে ছাদে। আপনাদেরকেও দেখানো হয়েছে এই ছাদের অংশে রয়েছে। ছাদটা আসলে অনেক বড় এবং বিস্তৃত। আমি যে জায়গা দিয়ে প্রবেশ করেছি এটা হচ্ছে এই যে গেটের অংশ। আর গেটের অংশে যে ডিজাইনটা দেখেছিলাম আমরা নিচ থেকে, এই যে এটা হচ্ছে সেটা। তো আসলে সামনের থেকে দেখে বোঝার উপায় নেই যে মঙ্গলাবাস ভেতরে এতটা বড়, এতটা বিস্তৃত। হ্যাঁ, আমি নিজেও আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হ্যাঁ বড় হবে, কিন্তু এতটা বড় হবে বুঝতে পারিনি। আমি কিছু জায়গায় অ্যাক্সেসও করতে পারিনি, মনে হচ্ছে কয়েক জায়গায় ফ্যামিলিও থাকে বোধহয়, আমার মনে হচ্ছিল। তো সেই কারণে আমি এখান দিয়ে প্রবেশ করেছি, প্রবেশ করে সব কিছু ঘুরে টুরে এখন একদম ছাদে চলে এসেছি। ছাদের জায়গাটা একটু দেখুন, দেখুন কত বড় এই মঙ্গলাবাস। একদম এটা হচ্ছে সামনের অংশ, এই সামনের অংশ থেকে শুরু করে একদম বিস্তৃত যা দেখতে পাচ্ছেন এদিকে। হ্যাঁ, দূরে যে আধুনিক ভবনগুলো দেখতে পাচ্ছেন, সেই আধুনিক ভবনগুলোর একদম সীমানা পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই মঙ্গলাবাসের সীমানা। এত সুন্দর একটা সুবিস্তৃত ছাদ এবং ডিজাইনটা একবার দেখুন। সচরাচর বর্তমান সময়ে আমরা আমাদের আধুনিক ভবনগুলোর যে ছাদগুলো দেখি একদম ফ্ল্যাট, তেমন না, উঁচু নিচু, এক এক জায়গায় এক এক রকম, মানে আবার রেলিংগুলো কি চিত্তাকর্ষক, দেখতেই ভালো লাগছে। মানে এত সুন্দর একটা ছাদ দেখে আসলে লোভ সামলানোই কঠিন। আমি পায়চারি না করে থাকতে পারলাম না, হেঁটে হেঁটে দেখছি আসলে চতুর্পাশে এত এত আধুনিক উঁচু উঁচু ইমারত রয়েছে, আধুনিক ভবন, সেগুলো টানছে না। অর্ধচন্দ্রের মতো, সুউজ্জ্বল চন্দ্রের মতো এই ভবনটার ছাদ যেন সব কিছুকে আলো ঝলমলে করে রেখেছে, সব কিছু আলোতে একদম দগদগ করছে। আচ্ছা, আমরা এখন একদম ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বড় মাঠ রয়েছে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটাও কিন্তু এই মঙ্গলাবাসের সীমানাতেই পড়ছে, মঙ্গলাবাসেরই অন্তর্ভুক্ত। তো অনেক বড় একটি এরিয়া, চতুর্পাশটা দেয়াল বেষ্টিত। বেশ কিছু অংশ দখল হয়ে গেছে দখলবাজদের মাধ্যমে। সেগুলো নিয়ে রাষ্ট্রেরও কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। তো আমার হাতে, আমার ফোনের মধ্যে একটি প্রতিবেদন খোলা আছে, দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকটা এরকম পুরনো জায়গায় যখন ভিডিও করতে যাই, দেখতে যাই, সেগুলো নিয়ে আগে একটু পড়ে শুনে যাওয়ার চেষ্টা করি। তো প্রত্যেক প্রতিবেদন পড়লে আমি সেই প্রতিবেদনগুলোর একদম শেষ অংশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিষয়ে কিছু কথাবার্তা থাকে, এবং সেই কথাবার্তাগুলো আমার হাতে এখন যে প্রতিবেদনটা খোলা আছে এখানেও রয়েছে। তো আমি কথাগুলো পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে প্রথম আলোর একটি প্রতিবেদন, যেটা প্রকাশিত হয় 6 এপ্রিল 2017। হ্যাঁ, এখন 2026, পরে 8 বছর হতে চললো। দেখা যাক তখনকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে কথাগুলো বলেছিল সেগুলোর কতটুকু কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তারা কতটুকু কী করেছে আমরা এখান থেকে জানতে পারবো। এখানে প্রতিবেদনের একদম শেষ অংশে রয়েছে, বাড়িটি রক্ষণাবেক্ষণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন বললেন, একটি প্রতিনিধি দল পাঠিয়ে আগে ভবনটির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, তারপর তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। মানে 8 বছর হয়ে গেছে এ কথাটা বলা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়ি যে অবস্থায় ছিল তার থেকেও বেশি অধপতন হয়েছে, তার থেকেও বেশি ধ্বংসাবস্থায় এ বাড়িতে সৃষ্টি হয়েছে, ধ্বংসাবস্থায় রয়েছে এ বাড়িটি। তাও আমরা 8 বছর হয়েছে প্রায় এ কথাটা বলা হয়েছে, কিন্তু এখনও কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি অধপতন ছাড়া। প্রায় প্রত্যেকটা পুরনো স্থাপত্যের ক্ষেত্রে, প্রত্যেকটা পুরনো বাড়ির ক্ষেত্রে সেম অবস্থা বাংলাদেশে। প্রত্যেকটা প্রতিবেদনের লাস্টে এই কথাটা থাকে, একদম মুখস্থ বার্তা। তারা যাচ্ছে, দেখছে, পর্যবেক্ষণ করছে, তারা এসে প্রতিবেদন জমা দিলে তারপর তারা কাজ শুরু করবে। এবং প্রত্যেকটা প্রতিবেদন প্রায় 8-9 বছর, 5-6 বছর আগের প্রতিবেদন। তারা তখন বলেছে এখন পর্যন্ত এই বাড়িগুলোর কোনো রকমের কোনো কার্যক্রম, কোনো সংরক্ষণ কার্য হাতে নেওয়া হয়নি। এই বাড়িগুলো এখনও ধ্বংস হচ্ছে, ধ্বংসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। দখলবাজরা যে যার মতো করে ধ্বংস করে ফেলছে। যাই হোক, কবি নজরুল সরকারি কলেজের যে কর্তৃপক্ষের অধীনে যেহেতু এই ভবনটা রয়েছে মঙ্গলাবাস, এই মঙ্গলাবাসের কিছু সংস্কার তারা করেছিল 2020 সালে, এবং সেটা অপরিকল্পিত সংস্কার। চুনসুরকির উপর সিমেন্টের সিমেন্টের আস্তরণ তারা করছিল। এটার বিরোধিতা করে আরবান স্টাডি গ্রুপ নামে একটি রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ে, তারা বেশ ভালো কাজ করে বাংলাদেশে। তারা এটার বিরুদ্ধে আন্দোলনও করেছিল, কিন্তু সরকারের কোনো কর্ণপাত নেই, সরকারের কোনো অংশগ্রহণ নেই, সরকারের এতটুকু সদিচ্ছা দেখা যায়নি এই বাড়িগুলো
এগুলোর ক্ষেত্রে এই প্রত্নতত্ত্ব সম্পদগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে এগুলো যেমনই আছে তার থেকেও খারাপ অবস্থায় রয়েছে এবং এগুলো ভবিষ্যতে আস্তে আস্তে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, সেটার উপর নতুন করে নতুন ভবন নির্মাণ হয়ে যাবে। আর এভাবেই বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের জীবন্ত সমাধি সৃষ্টি হবে এই বাংলার বুকে। ছাদে অনেক কথাবার্তা হলো, ঘোরাঘুরিও হলো, আমার শরীর একদম ভিজে গেছে, আমি একদম ঘর্মাক্ত অবস্থায় রয়েছি, এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই চলেন নিচে যাই। আমি এতক্ষণ পর্যন্ত কোন মানুষ দেখিনি, সিঁড়ি দিয়ে নামার সময় একজন মানুষ মাত্র দেখলাম, নিচ দিয়ে নেমে উনি চলে যাচ্ছে, চলেন আমরাও নিচে যাই। আমরা বিভিন্ন জায়গায় প্রত্নতত্ত্ব সম্পদগুলো যখন দেখতে যাই, সেখানে গিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়সারাভাবে একটি বিলবোর্ড দেখা যায়, মোটামুটি কিছু জায়গায় পড়ে থাকে অবহেলা অনাদরে। তো সব জায়গায় সেটা থাকলেও এই জায়গাতে সেটাও নেই, মানে অবহেলার চরম মাত্রা যেটাকে বলে সেটা। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো বিলবোর্ড নেই একদমই, আর থাকলেও কিছু হতো না। যেগুলোতে আছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা নাই সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে ইতিহাস ঐতিহ্যের সব জায়গায় যে রূপ সেটার অবস্থা একই, সব জায়গায় সেম।